খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। হিংসাহীন ভোট হলে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত, চ্যালেঞ্জ শাহের, পাল্টা কি বললেন চন্দ্রিমা? রিল বানানোর নেশায় দুরন্ত গতির জয়রাইড 40 জনের। জাতীয় সড়কে মৃত্যু হল কলকাতার যুবকের। বাপের ব্যাটার দম থাকলে বোলপুরের আইসিকে হুমকি, সাসপেন্ডেড টিএমসিপি নেতা। শাহর সভায় ঢোকার আগে অসুস্থ, মৃত্যু হল বিজেপির পঞ্চায়েত প্রধানের। মুসলিমদের খুশি করতে সিঁদুরের বিরোধিতা, মমতাকে কড়া ভাষায় আক্রমণ শাহের। দেশে বাড়ছে করোনা, আক্রান্তদের ভোটদানে বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের। পহেলগাঁওয়ের হামলার দায় এড়াতে পারেন না, অমিত শাহকে জবাব তৃণমূলের। শাহের দাবি নাকচ, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ সেলিম অধীরের। আইসিকে হুমকি, সাসপেন্ড হল তৃণমূলের ছাত্রনেতা। দেশপ্রেম দেখাতেন বলে শর্মিষ্ঠাকাণ্ডে বিরাট ব্যাখ্যা কলকাতা পুলিশের। প্রার্থী নিয়ে ফের বিক্ষোভের আশঙ্কা, শাহের সামনে বিজেপি কর্মীদের কসম খাওয়ালেন সুকান্ত। তিরস্কার আত্মহত্যায় প্ররোচনা নয়, ছাত্র মৃত্যুতে হস্টেল ওয়ার্ডেনকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। বিস্তারিত খবরে। ২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে রবিবার জামাইষষ্ঠীর দিন কলকাতায় কার্যত ঝটিকা সফর করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলন থেকে রাজ্যের শাসক দলকে নানা বিষয়ে আক্রমণ করলেন। এমনকি ৩বার বিপুল ভোটে জিতে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূলকে চ্যালেঞ্জ করে শাহ বললেন, হিংসা আর রিগিং ছাড়া ভোট হলে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না। তার এই চ্যালেঞ্জের পাল্টায় তৃণমূলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদারদের সাফ বক্তব্য, ভোট করায় দিল্লির নির্বাচন কমিশন, হিংসা হলে তার দায় কমিশনের। রবিবার নেতাজি ইনডোর থেকে অমিত শাহ অভিযোগের সুরে বলেন, বাংলায় ভোটের সময় আর তৃণমূল জেতার পর জয় পাওয়ার পরে শোয়ে শোয়ে বিজেপি কর্মীকে হত্যা করা হয়। তৃণমূলের গুন্ডারা এসব করে। দিদি, কতদিন বাঁচাবেন এদের? এরপর তার হুঁশিয়ারি, আমি বলছি আপনার সরকারের সময় এবার শেষ হয়ে এসেছে। ২০২৬ সালে বাংলার মাটিতে বিজেপি সরকার গঠন করবে। আমি মণ্ডল পদাধিকারীদের আশ্বাস দিচ্ছি, আমাদের কর্মীদের হত্যার নেপথ্যে যারা দায়ী সেসব অপরাধীদের মাটির তলা থেকে খুঁজে বের করে শাস্তি দেব। দিদি, সাহস থাকলে হিংসা ছাড়া নির্বাচন করিয়ে দেখুন, আপনার জামানত জব্দ করে দেবে বাংলার জনতা। শাহের সভা শেষের পর বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষরা। চন্দ্রিমা বলেন, মনে রাখবেন জামাইষষ্ঠীর দিন নেতাজি ইনডোর স্টেডিয়ামের মতো বড় প্রেক্ষাগৃহে বিজেপির কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাসী বলেই এমনটা করেছেন। আর বলছেন, হিংসা ছাড়া ভোট হলে নাকি তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হবে। আমরা প্রশ্ন করতে চাই, ভোট কি রাজ্য সরকার করায়? তা তো দিল্লির নির্বাচন কমিশনের দায়িত্ব। ভোটে হিংসা হলে তাহলে নির্বাচন কমিশনেরই দায়। আপনি কি স্বীকার করছেন যে ভোটের সময় আপনাদের কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও হিংসা দমন করতে ব্যর্থ হয়েছে? জামাইষষ্ঠীর সকালে কলকাতা থেকে জয়রাইডে বেরিয়েছিলেন 40 জন বাইকার। রাস্তায় বাইক চালানোর সময় চলছিল ভিডিও করা, রিলস বানানো। আর সে সময়ই ঘটল দুর্ঘটনা। জাতীয় সড়কে ডাম্পারের পিছনে গিয়ে বাইক নিয়ে সজোরে ধাক্কা মারলেন সেই দলে থাকা এক বাইকার। দুর্ঘটনায় রাস্তাতেই মারা গেলেন তিনি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপে। মৃত যুবকের নাম মোহাম্মদ আজিম 25। মৃত যুবক কলকাতার ঠাকুরপুকুর মহেশতলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাইকারের দল প্রতি রবিবার সকালে জয় রাইডের জন্য বেরিয়ে পড়েন। জাতীয় সড়ক ধরে বিভিন্ন জায়গায় চলে যান তারা। রেসের পাশাপাশি ভিডিও করা, রিলস বানানোও চলে। আজ রবিবার সকালেও একইভাবে 40 জন বেরিয়ে পড়েছিলেন। কলকাতা থেকে জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিকে যাচ্ছিলেন তারা। ছুটির দিন রাস্তা ফাঁকা থাকার জন্য বাইকগুলি দ্রুতগতিতেই চলছিল। হুগলির গুড়াপ থানার কংসারীপুর মোড়ের কাছে ঘটল ওই ভয়াবহ দুর্ঘটনা। জানা গিয়েছে, অনেক গতিতেই বাইক চালানো হচ্ছিল। সামনে একটি ডাম্পার দাঁড়িয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ আজিম বাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই ডাম্পারটিতে ধাক্কা মারলেন। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই যুবক ছিটকে বেশ কিছুটা দূরে গিয়ে পড়লেন।
ঘটনাস্থলে ছুটে এলেন স্থানীয়রা। তাকে উদ্ধার করে ধনিয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হলো। চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দিলেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিবারের কাছেও এই দুঃসংবাদ পাঠানো হলো। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কেন বাইক চালানো, জয়রাইডে বেরিয়ে পড়া, সেই প্রশ্ন আরও একবার উঠেছে। পুলিশ আধিকারিককে ফোনে অনুব্রত মণ্ডলের হুমকির ভাইরাল অডিও ঘিরে এই মুহূর্তে শোরগোল বীরভূমের রাজনৈতিক অন্দরমহলে। দলের নির্দেশে যদিও অনুব্রত নিজে এ নিয়ে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন, তা সত্ত্বেও বিতর্কের সমাপ্তি ঘটেনি। রবিবার আবার তার এক অনুগামী দাবি করলেন, বোলপুরের আইসি লিটন হালদারকে ফোনে হুমকি দেওয়ার কণ্ঠস্বরটি নেতার নয়, তা এআই দিয়ে বানানো হয়েছে। এসবের মাঝে সেই আইসিকেই অশালীন ভাষায় হুমকি দেওয়া টিএমসিপির জেলা সভাপতির ভিডিও প্রকাশ্যে এলো। নতুন করে দানা বাঁধল বিতর্ক। এই ঘটনার পরই কড়া পদক্ষেপ করল শাসক দল তৃণমূল। 6 বছরের জন্য ওই নেতাকে সাসপেন্ড করা হলো। যদিও তৃণমূলের ওই ছাত্রনেতা বিক্রমজিৎ সাউ ফেসবুক পোস্টে দাবি করেছেন, ওইভিডিওটি পুরনো এবং দলের নির্দেশ আসার আগে তিনি মুছে দিয়েছেন, ক্ষমাও চেয়ে নিয়েছেন। বোলপুরের আইসি লিটন হালদারকে হুমকি দিয়ে অনুব্রতর ভাইরাল অডিও নিয়ে বিতর্ক তুঙ্গে। এ নিয়ে রাজনৈতিক চাপানুতরের মাঝে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ সাউয়ের হুমকি পোস্ট ভাইরাল হয়েছে। তাতে আইসি লিটন হালদারের নাম করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা গিয়েছে তাকে। অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে তার ঘনিষ্ঠ বিক্রমজিতের বক্তব্য, এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করছেন। লিটন হালদার কাপুরুষ। লিটন হালদারকে বলছি, বাপের ব্যাটার দম থাকলে সামনে এসে সত্যিটা বলো। তুমি অনুব্রত মণ্ডল নামের শক্তিকে তোমার অপকর্ম দিয়ে দমনের চেষ্টা করেছ। এডিটিং করে তার কণ্ঠস্বর তুলে এনে মার্কেটে ছড়ানোর চেষ্টা করেছ। কিন্তু মনে রেখো, তোমার এসব কাজে অনুব্রত মণ্ডল নামের শক্তিকে দমন করা যাবে না। এই হুমকির জন্য তার বিরুদ্ধে সিউড়ি থানায় শতপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। যদিও বিক্রমজিতের দাবি, ওইভিডিও পুরনো এবং তা তিনি মুছেও দিয়েছেন। রবিবার দলের তরফে তাকে সাসপেনশনের চিঠি পাঠানোর পরই ফেসবুক পোস্টে এসব দাবি তুলে ক্ষমা চেয়েছেন। তাতে অবশ্য কোনো লাভ হয়নি। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সাসপেনশনের চিঠিতে লিখেছেন, 6 বছরের জন্য তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হচ্ছে, দ্রুত তা কার্যকর হল। দলবিরোধী কাজের জন্য দল সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। আশা করি বাকি সদস্যরা দলের সম্মান অক্ষুণ্ণ রাখবে। নেতাজি ইন্ডোরে অমিত শাহর সভায় ঢোকার আগে অসুস্থ হয়ে মৃত্যু হল নদিয়ার এক বিজেপি পঞ্চায়েত প্রধানের। মৃতের নাম দীপঙ্কর দাস 52। তিনি হাঁসখালীর ময়ূরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। রবিবার নেতাজি ইন্ডোরে প্রবেশের ঠিক আগে অসুস্থ হয়ে পড়লেন তিনি। প্রথমে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হলো। এসএসকেএম হাসপাতালে আনা হলে বিজেপির ওই পঞ্চায়েত প্রধানকে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকরা। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, নেতাজি ইন্ডোরের সভায় যোগ দিতে এদিন সকালে ট্রেন ধরেছিলেন দীপঙ্কর দাস। নেতাজি ইন্ডোরে প্রবেশের আগে গরমে অসুস্থ হয়ে পড়লেন তিনি। বুকে যন্ত্রণা অনুভব করলেন। সঙ্গে সঙ্গে বিজেপি কর্মীরা তাকে একটি নার্সিংহোমে নিয়ে গেলেন। সেখান থেকে স্থানান্তরিত করা হলো এসএসকেএম হাসপাতালে। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত প্রধানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই ভিড় জমালেন কর্মী সমর্থকরা। কান্নায় ভেঙে পড়লেন দীপঙ্কর দাসের স্ত্রী ও পরিবারের লোকজন। জানা গিয়েছে, দীপঙ্কর দাস প্রাক্তন সেনাকর্মী। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে তার গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি। তিনি প্রধান নির্বাচিত হলেন। সিঁদুরের অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবাসরীয় দুপুরে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত বিজেপির সাংগঠনিক সভা থেকে ঠিক এমনটাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, সিঁদুরের অপমান করেছেন মমতা। সেনার সাফল্যে ভরা অভিযান নিয়েও বাজে ও রাজনৈতিক মন্তব্য করেছেন তিনি। এদিন শাহ আরও বললেন, পহেলগাঁওয়ে পাকিস্তানের পাঠানো সন্ত্রাসবাদীরা সেখানে ঘুরতে আসা নির্দোষ পর্যটক ও নাগরিকদের ধর্ম জিজ্ঞাসা করে পরিবারের সামনেই তাদেরকে হত্যা করেছে। আপনারাই বলুন, পাকিস্তানের পাঠানো ওই জঙ্গিদের আমাদের শাস্তি দেওয়াটা কর্তব্য কি না? মোদিজি অপারেশন সিঁদুর করে ঠিক করেছেন নাকি ভুল করেছেন? এরপরেই তার সংযোজন, আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি, এয়ার স্ট্রাইক করেছি। আমাদের সেনা পাকিস্তানের সীমানা পেরিয়ে তাদের দেশের অন্দরে 100 কিলোমিটার ঢুকে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করেছে। কয়েকশো সন্ত্রাসবাদীকে নিমিষে খতম করে দেওয়া হয়েছে।
এতটা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিকই ছিল। সিঁদুরের সাফল্য গাঁথাই সভায় উপস্থিত নেতাকর্মীদের সামনে তুলে ধরছিলেন তিনি। আর সেই প্রশংসা কাহিনী শেষ হতেই বাংলার মুখ্যমন্ত্রীর দিকে তোপসাহের। তার কথায় এত সাফল্য দেখে দিদির পেটে ব্যথা হচ্ছিল। বাংলার লোকেরা যখন মারা গেল তখন কিছু বলেননি, কিন্তু মোদিজি বাংলা সফরে আসতেই সেই অপারেশন সিঁদুর নিয়ে বিরোধিতা করা হলো। বাজে রাজনৈতিক মন্তব্য টানা হলো। আসলে এটা শুধুই সিঁদুরের বিরোধিতা নয়, দেশের কোটি কোটি মা বোনেদের ভাবাবেগের বিরোধিতাও। সভা থেকেই ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ তুলে শাহ আরও বললেন, মুসলিমদের খুশি করতেই অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছেন তিনি। বাংলার মাতৃশক্তির কাছে আমার অনুরোধ, আগামী নির্বাচনে সিঁদুরের দাম বুঝিয়ে দিন। সিঁদুরকে অপমান করার অর্থ কি তা সাফ করে দিন। তবে শাহের এই বিরোধিতা মন্তব্যকে খণ্ডন করে তৃণমূলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, আমরা অপারেশন সিঁদুরের বিরোধিতা করিনি, ওরা যেভাবে সিঁদুরের রাজনীতি করছেন তার বিরোধিতা করছি। নতুন করে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে দেশের 4টি রাজ্যের 5টি বিধানসভায় উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে। আগামী 19 জুন উপনির্বাচন হবে এই 5টি কেন্দ্রে। তবে প্রশ্ন উঠছিল, কোনো ভোটার যদি কোভিড আক্রান্ত হন তাহলে তিনি কিভাবে ভোট দেবেন? তবে এবার কোভিড আক্রান্তদের ভোট দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো ভোটার যদি কোভিড আক্রান্ত হন তাহলে তার জন্য বাড়িতে গিয়ে পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার ব্যবস্থা করা হবে। কেরল, গুজরাট, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 19 জুন। এদিকে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। কেরলের অবস্থা সবচেয়ে খারাপ, তাই সকল ভোটাররা যাতে ভোট দিতে পারেন সেজন্য বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 22 মে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল 257 জন। 26 মে সেই সংখ্যাটি বেড়ে দাঁড়ালো 1010 জন। এরপর 31 মে সেটি বৃদ্ধি পেয়ে হল 3395। গত সপ্তাহের তুলনায় যা 1200% বেশি। সরকারি হিসাব বলছে, গত শুক্র থেকে শনি এই দুদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 685 জন। মৃত্যু হয়েছে 4 জনের। অন্যদিকে বাংলায় এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 116 জন। এদিকে কোভিড পরিস্থিতিতে যে 4টি রাজ্যে উপনির্বাচন রয়েছে সেই সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতিতে ভোট হওয়ায় সমস্ত ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া কোনো ব্যক্তি যদি কোভিড আক্রান্ত হন তাহলে তার বাড়িতে গিয়ে ভোট নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের এক আধিকারিক বললেন, কোভিড আক্রান্ত হয়েছে সন্দেহ হলে বা আক্রান্ত হলে ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এই সংক্রান্ত একটি শংসাপত্র জোগাড় করতে হবে। এরপর তিনি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন জানাবেন। রিটার্নিং অফিসার এই বিষয়টি খতিয়ে দেখে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নির্দেশ দিতে ওই ব্যক্তি বাড়িতেই ভোট দিতে পারবেন। বিজেপির কর্মীসভা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালো। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য প্রশাসন ও শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুললেন। পাল্টা জবাব দিতে গিয়ে পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে সরব হল তৃণমূল। বিজেপির এই সভার জন্য রাজ্য সরকারের তরফে অনুমতি দেওয়া প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন বলেই এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে। বিজেপি যদি সত্যিই গণতন্ত্র মানত তবে অন্য রাজ্যে তৃণমূলকে এই সুযোগ দিত। একই সঙ্গে তার কটাক্ষ, অমিত শাহ বাংলার মাটিতে দাঁড়িয়ে হিংসা ও সন্ত্রাসের কথা বলছেন, অথচ হিংসা সন্ত্রাস রুখতে ব্যর্থ তিনি নিজেই। জম্মু কাশ্মীর পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীনে, আর তাই পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার দায় তিনি এড়াতে পারেন না। অর্থ প্রতিমন্ত্রী বললেন, তিনি অমিত শাহ বাংলার মাটিতে দাঁড়িয়ে নারী সুরক্ষার কথা বলছেন, অথচ হাথরাস, মণিপুর, গুজরাতে নারীদের ওপর অত্যাচারের ঘটনায় তারা নীরব দর্শক। নারীদের জন্য কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বঞ্চনার প্রসঙ্গ টেনে তিনি বললেন, 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার। বাংলার বকেয়া 1.75 লাখ কোটি টাকা। তারপরও অমিত শাহ নারীর উন্নয়ন নিয়ে কথা বলেন। অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করার প্রসঙ্গ তুলে চন্দ্রিমা বললেন, অপারেশন সিঁদুর নামে বিজেপি যে প্রচার চালিয়ে যাচ্ছে তা বাংলার মেয়েদের অপমান করার সামিল। এটা সরাসরি বাংলার সংস্কৃতি ও নারীত্বের ওপর আঘাত। চন্দ্রিমা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকেও নিশানা করে বললেন, তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, কিন্তু তার মুখে বাংলার মেয়েদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য শোনা গিয়েছে। আমরা তার পদত্যাগ দাবি করছি।
তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বিজেপিকে আক্রমণ করে বললেন, সভার সদ্ব্যবহার করতে পারলেন না অমিত শাহ, উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করলেন। কন্যাশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী নারীদের জন্য যে কাজ করছেন তাকে আক্রমণ করা মানে গোটা বাংলার মহিলাদের অপমান করা। কাকলি আরও বললেন, বিএসএফের অধীনে সীমান্ত, সেখানে অনুপ্রবেশ হলে সেটা কেন্দ্রের ব্যর্থতা, তাই অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকার অধিকার নেই। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির সূচনা করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুর্শিদাবাদ সহ একাধিক ইস্যুতে সরব হলেন তিনি। পাল্টা মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তি নিয়েই বিজেপির তুমুল সমালোচনা করলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একযোগে বিঁধলেন তৃণমূলকেও। তাদের অভিযোগ, মুর্শিদাবাদে হিংসার ঘটনা ঘটেছে তৃণমূল ও বিজেপির কারণে। সেলিম বললেন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এটা বিজেপি ও তৃণমূলের মিলিত কর্মসূচি। নির্বাচনের আগে বিজেপি ও তৃণমূল বিভাজনের রাজনীতি করতে চেয়েছে। মুর্শিদাবাদের ঘটনা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ নয়, তৃণমূল বিজেপির মিলিত উদ্যোগেই এই হিংসার সৃষ্টি। ওয়াকফ আইন প্রসঙ্গে বাম নেতা বললেন, সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিজেপির আইটি সেল যথেচ্ছভাবে অপপ্রচার করেছে। রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। ঠিক এই কারণে মুর্শিদাবাদের ঘটনায় আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছিলাম। বিচার বিভাগ তদন্ত করলে কে অপরাধী তা বেরিয়ে আসবে। মুর্শিদাবাদ হিংসায় পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই বিষয়ে সেলিমের বক্তব্য, পুলিশ জেনে বুঝে আরএসএসকে মিছিল করতে দিয়েছিল, তারপরে সেখানে আরও বেশি হিংসা ছড়িয়েছে। এরপর সোশ্যাল মিডিয়ার দৌলতে তা ভয়াবহ আকার নেয়। তার জেরে সব সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে দুষ্কৃতীদের সংগঠিত করা হয়েছিল। তারা লুটপাট থেকে শুরু করে খুন জখম করেছে। পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় ছিল। এখনও তারা সঠিক তদন্ত করতে রাজি নয়, যাতে তৃণমূল বিজেপি উভয় পক্ষের মিথ্যাচার চলতে থাকে। বিষাক্ত বিভাজনের আবহাওয়া ভোট পর্যন্ত জারি থাকে। শাহের নেতাজি ইন্ডোরের বক্তৃতার সম্পূর্ণটাই আরএসএসের প্রধান মোহন ভাগবতের তৈরি করা স্ক্রিপ্ট বলে দাবি করলেন সিপিএম নেতা। তিনি বললেন, মোহন ভাগবত কয়েক মাস আগেও আমাদের রাজ্যে এসেছিলেন। কয়েকদিন কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সঙ্গে ভাগাভাগি রাজনীতির স্ক্রিপ্ট তৈরি করে গিয়েছিলেন। সেই ভাষ্যই এখন অমিত শাহ, মোদী এবং মমতার মুখে ফুটে উঠছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বললেন, তৃণমূল ও বিজেপি একযোগে বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি শুরু করে দিয়েছে। সেটা আরও পোক্ত করতে এসেছেন অমিত শাহ। ভোটের জন্য সবাইকে দরকার। এরা মর্যাদার রাজনীতি নয়, সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন। মোদীর বক্তব্য শেষ হতে না হতে দিদি পয়েন্ট ধরে ধরে প্রতিক্রিয়া দেন, যেন আগে থেকেই জানা ছিল মোদী ঠিক কি বলবেন। ফেসবুকে লাইভ করে বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুঁশিয়ারি। বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে সিউড়ি থানায় মামলা রুজু করল পুলিশ। খবর পেতেই তড়িঘড়ি 6 বছরের জন্য ছাত্রনেতাকে সাসপেন্ড করল তৃণমূল। এই মর্মে চিঠি দিয়েছেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। অনুব্রত মণ্ডলের আইসিকে গালিগালাজের জেরে যখন উত্তাল রাজ্য, সেই আবহে ফেসবুক লাইভে আইসিকে দেখে নেওয়া হবে থেকে শুরু করে তোলাবাজ প্রভৃতি বলতে শোনা গেল বিক্রমজিৎ সাউকে। সিউড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিল তথা সিউড়ি পৌরসভার উপপৌরপতি বিদ্যাধর সাউয়ের ছেলে বিক্রমজিৎ। তিনি বীরভূম জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি পদে আছেন। 31 মে রাতে তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লাইভ করলেন। সেখানে বোলপুর থানার আইসি লিটন হালদারকে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা গেল। তিনি বললেন, অনুব্রত মণ্ডলের মতো শক্তিশালী নেতার কিছুই করতে পারবেন না আপনি। এছাড়াও আইসিকে তোলাবাজ, বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত, টাকা তুলে বেড়ান প্রভৃতি শব্দেও জর্জরিত করা হল। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ল। বিজেপির জেলা নেতা কর্মীরাও সেই ভিডিও পোস্ট করে প্রতিবাদে সরব হলেন। পরে অবশ্য বিক্রমজিৎ সেই পোস্ট মুছে ফেললেন। এরপরেই সিউড়ি থানায় তার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। অনুব্রতর পর বোলপুরের আইসিকে অকথ্য ভাষায় হুমকি দিয়ে বিপাকে ছাত্রনেতা। প্রসঙ্গত, আইসিকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে রাজ্যজুড়ে নিন্দিত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ক্ষমা চাইতে হয়েছে। তার বিরুদ্ধে হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা। হাজির এড়ালেও এখনও জামিন পাননি অনুব্রত। এই আবহে তৃণমূলের ছাত্র পরিষদের বীরভূম জেলা সভাপতি বিক্রমজিৎ সাউয়ের মন্তব্য রীতিমতো অস্বস্তিতে ফেলেছে দলকে।
অনুব্রতর বিরুদ্ধে দল এখনও কড়া ব্যবস্থা না নিলেও বিক্রমজিৎকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হল। দল বিরোধী কাজ হয়েছে। দল এই কাজকে সমর্থন করে না লিখে সাসপেন্ড চিঠি দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। যদিও এই নিয়ে বীরভূমে কোনো তৃণমূল নেতা মুখ খুলতে নারাজ। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হল শর্মিষ্ঠা পানলিকে। হরিয়ানার গুরুগ্রাম থেকে শর্মিষ্ঠা পানলি নামে ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তারপর থেকেই নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে কলকাতা পুলিশকে। এবার এ নিয়ে এক্স হ্যান্ডলে ব্যাখ্যা দিল কলকাতা পুলিশ। সেখানে কলকাতা পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে, কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মিথ্যে তথ্য ছড়াচ্ছে যে কলকাতা পুলিশ অবৈধভাবে একজন আইনের পড়ুয়াকে গ্রেফতার করেছে পাকিস্তানের বিরোধিতা করার জন্য। এই ব্যাখ্যাটা একেবারেই ঠিকঠাক নয় ও বিভ্রান্তিকর। এরপর কলকাতা পুলিশ জানিয়েছে, দেশপ্রেম ও দেশের গর্বকে প্রকাশ করে প্রতি নাগরিক ও সংগঠন। কলকাতা পুলিশের এ নিয়ে কোনো অন্যথা নেই, তারা ভারতের নাগরিকদের পাশে দাঁড়ায়। এটা আবার জানানো হচ্ছে যে এই ঘটনার ক্ষেত্রে গার্ডেনরিচ থানায় গত 15 মে 2024 একটা মামলা দায়ের করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি এমন একটা ভিডিও পোস্ট করেছেন যাতে ভারতের এক শ্রেণীর মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানছে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও ঘৃণার মনোভাব তৈরি করছে। ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছিল। এরপর এই মামলা নিয়ে তদন্ত করা হয়। এরপর আইনগত পদক্ষেপের দিকে অগ্রসর হয়েছিল। বিএনএসএস-এর 35 ধারায় অভিযুক্তকে নোটিশ দেওয়ার একাধিকবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রতিবারই দেখা গেল তিনি পলাতক। এরপর আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর দিনের বেলায় গুরগাঁও থেকে তাকে আটক করা হলো। এরপর উপযুক্ত ম্যাজিস্ট্রেটের কাছে তাকে পেশ করা হয়েছিল। এরপর ট্রানজিট রিমান্ড মঞ্জুর করল আদালত। এরপর আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো। বর্তমানে যে ভারতীয় ন্যায় সংহিতা রয়েছে সেখানে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব বা সম্প্রদায় বা ভারতের কোনো শ্রেণী সম্পর্কে ঘৃণাসূচক ভাষণ দেওয়া, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ও বিভেদ তৈরি করা একটি শাস্তিযোগ্য অপরাধ। ঘৃণাসূচক ভাষণ ও আপত্তিকর কোনো ভাষা ব্যবহার করা বাক স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা বলে উল্লেখ করা ঠিক নয়। এই সময় যখন গোটা দেশ ঐক্যবদ্ধ, আমাদের সাহসী নাগরিকরা লড়ছেন সীমান্তে, সেই সময় সোশ্যাল মিডিয়ায় এমন কন্টেন্ট পোস্ট করা, দেশের কোনো শ্রেণী সম্পর্কে অপমানজনক কিছু মন্তব্য করা ঠিক কাজ নয়। এই ধরনের কাজ করা আমাদের শত্রুদের সুবিধা করে দেয়। সেই সঙ্গেই কলকাতা পুলিশ জানিয়েছে, আইনের বিধির মধ্যে থেকেই কাজ করছে কলকাতা পুলিশ। অভিযুক্তকে দেশপ্রেম প্রকাশ করা বা ব্যক্তিগত বিশ্বাসকে সামনে আনার জন্য গ্রেফতার করা হয়নি। সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়াতে পারে এমন আপত্তিকর বিষয় শেয়ার করার জন্য আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের শত্রুরা সুবিধা পেয়ে যায় এমন কাজ থেকে দূরে থাকার জন্য আবেদন করেছে কলকাতা পুলিশ। আসন্ন বিধানসভা নির্বাচনে কি ফের একবার প্রার্থী নিয়ে কোন্দলের আশঙ্কা করছে বিজেপির রাজ্য নেতৃত্ব? রবিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভায় দলের রাজ্য সভাপতির ভাষণে তেমনই ইঙ্গিত পাওয়া গেল। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে দলের নেতাকর্মীদের সুকান্ত মজুমদার শপথ নেওয়ালেন, প্রার্থী পছন্দ নয় একথা বলবো না, পদ্ম প্রতীকের জন্য ভোট করাবো। এদিনের সভায় শাহের সামনে সুকান্তবাবু ভোকাল টনিক দিয়ে দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করলেন। তিনি বললেন, খেলা বাকি আছে, খেলা হবে, চিন্তা নেই। তৃণমূল বলে খেলা হবে, খেলা হবে। আগামী দিনে 2026 আসছে। 1 বছরের কম সময় বাকি আছে। অনেক মার খেয়েছি, অনেক অত্যাচার সহ্য করেছি। আর নয়, সভাপতি হিসাবে আমি আপনাদের বলছি, মারতে এলে পাল্টা মারুন, মার খাবেন না। মার দিয়ে তারপরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানাবেন। এদিন ফের অপারেশন বাংলার হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। তিনি বললেন, প্রধানমন্ত্রীর সভা থেকে আমি বলেছিলাম অপারেশন বাংলা হবে। মুখ্যমন্ত্রী রাগ করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করার জন্য কোনো সেনাবাহিনীর দরকার নেই। আমার ভারতীয় জনতা পার্টির এই হাজার হাজার কর্মকর্তা অপারেশন বাংলা করবে, আপনাকে চেয়ার থেকে মুক্তি দেবে। বিজেপির রাজ্য সভাপতির প্রতিশ্রুতি, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে, আর পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই OMR-এর কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন। কোনো দুর্নীতি হতে দেব না। ক্ষমতায় এসে তৃণমূলের দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিলেন তিনি। বললেন, মোদিজির নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা।
আর তারপরে তৃণমূল কংগ্রেসের যারা খেয়েছে তাদের বমি করিয়ে জনগণের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। এরপরই দলীয় কর্মীদের একজোট হওয়ার ডাক দিয়ে সুকান্তবাবু বললেন, সবাই মিলে ঐক্যবদ্ধ হন। একটাই সিম্বল, পদ্মফুল। সেই পদ্মফুলকে সামনে রেখে 2026-এর লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন। চড়াম চড়াম গুড় বাতাসা অনেক শুনেছি, এবার বিজেপি অপারেশন বাংলা শোনাবে। সেই মন্ত্র নিয়ে বিজেপি এগোবে। সবাই একত্রিত হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে প্রতিজ্ঞা করুন, প্রার্থী পছন্দ নয়, অমুক নয়, কিচ্ছু চলবে না। যে দাঁড়াবে কলাগাছ হলেও ভারতীয় জনতা পার্টির প্রতীককে জেতাতে হবে। কাউকে তিরস্কার করা কোনোভাবেই আত্মহত্যায় প্ররোচনা হতে পারে না। এক মামলার রায় ঘোষণা করতে গিয়ে স্পষ্ট ভাষায় এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। এই ঘটনায় মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে ছাত্র মৃত্যুতে হস্টেল ওয়ার্ডেনকে বেকসুর খালাস করল শীর্ষ আদালত। এই মামলার রায় ঘোষণা করতে গিয়ে শীর্ষ আদালতের বিচারপতি আহসানুদ্দিন আমানতুল্লাহ ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বললেন, কাউকে বকা দিলে সে যে আত্মহত্যা করতে পারে একথা কেউ ভাবতেও পারে না। আসলে হোস্টেলে এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে অন্য এক ছাত্রকে তিরস্কার করেছিলেন হোস্টেল ওয়ার্ডেন। এই ঘটনার পর ওই ছাত্র নিজের ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল। ঘটনার পর ওয়ার্ডেনের বিরুদ্ধে 306 ধারায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের হল। এমনকি মাদ্রাজ হাইকোর্টে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হল। যদিও হস্টেল ওয়ার্ডেনের যুক্তি ছিল তিনি একজন অভিভাবক হিসেবে বকেছিলেন পড়ুয়াকে যাতে ভবিষ্যতে সে এই কাজ না করে, কিন্তু তার জন্য ছাত্র যে এভাবে আত্মহত্যা করতে পারে তা তার বোধের বাইরে ছিল। এমনকি মৃত ছাত্রের সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্কও ছিল না। হাইকোর্টে দোষী সাব্যস্ত হওয়ার পর শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন অভিযুক্ত। সেখানেই ওয়ার্ডেনকে বেকসুর খালাস করার পাশাপাশি শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিল, কাউকে তিরস্কার করা কোনোভাবেই আত্মহত্যায় প্ররোচনা হতে পারে না। উল্লেখ্য, 2024 সালে আত্মহত্যায় প্ররোচনা সংক্রান্ত এক মামলায় শীর্ষ আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, এই ধরনের মামলায় উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। শুধু তাই নয়, এক মহিলার আত্মহত্যা মামলায় আদালত জানিয়েছিল, কারো সঙ্গে সম্পর্ক ভাঙা বা বিচ্ছেদের ফলে কেউ আত্মহত্যা করলে উপযুক্ত প্রমাণ ছাড়া সেই ঘটনাকে আত্মহত্যায় প্ররোচনা বলে দাগিয়ে দেওয়া যায় না।